নবান্নের সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চোখ রাখবো। তা প্রতি বছরই যদি আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যদি চলে যায় জলের মধ্যে, তাহলে আমি জলকে বাঁধবো কি করে? জল তো আমায় বেঁধে ফেলছে। এই অবস্থায় আমার যেটা কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমি দেখবো আমার টাকাটা যাতে ভালোভাবে কাজে লাগে। যেখানে টাকাটা কাজে লাগবে আমি সেক্ষেত্রে এই কাজটা করব। আমার যেখানে টাকা কাজে লাগবে না, আমি জানি আবার ভেবে যাবে, সেখানে আমি অন্য আশ্রয় নেব। আমরা যেমন 5 কোটি ম্যানগ্রোভ বসিয়েছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আমি গতকালও ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং এনভায়রনমেন্টের বিবেক কুমারের সাথে কথা বলেছি। তোমরা বিবেক কুমারের সাথেও একটা রিলেশন রাখো। ওরাও কিন্তু সুন্দরবন থেকে শুরু করে মানে উত্তর, দক্ষিণ এবং মিদনাপুর জেলে ওরা কিন্তু ম্যানগ্রোভও লাগাবে। এবং ভারিবাটি বলে যেটা আছে, যে গাছটা, একটা গাছ আছে যেটা ঘাসের মতো দেখতে বড় বড় হয় এবং ওটা কিন্তু মাটিটাকে শক্ত করে রাখে। ওইটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামটার মধ্যে এটা আসবে যে প্রকৃতি, যে প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতির সহায়ক, প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক। তার মানে একটা হচ্ছে তুমি ইটবালি চুন ইউজ করছো, কংক্রিট, আর একটাতে তুমি প্রকৃতিকে ইউজ করছো। প্রকৃতির দুর্যোগকে রুখতে গেলে প্রকৃতিকেই তোমায় কাজে লাগাতে হবে। এবং সেই জন্য ম্যানগ্রোভ বলো, আমফানে যেটা হয়েছিল, অনেক গাছ কাটা হয়েছিল, প্রচুর গাছ রেস্কিউ করা হয়েছিল, সেই গাছগুলো কোথায় গেল? আমি বলেছিলাম ওই গাছগুলো যেগুলো নদী ভেঙে যায়, ওইসব জায়গায় যদি ওই মোটা মোটা ওই গাছগুলো নিয়ে গিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু অনেকটা নদী ভাঙন আটকানো যায়। কিন্তু সেই গাছগুলো গেল কোথায়? সেই গাছগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট তুলে নিয়ে যায় কখনো, কলকাতা কর্পোরেশন তুলে নিয়ে যায় কখনো, পিডব্লিউডি তুলে নিয়ে যায় কখনো, ইরিগেশন তুলে নিয়ে যায় কখনো, কোনো কিন্তু হিসেব থাকে না। এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত। আমি চিফ সেক্রেটারিকে বলবো যে আমফানের গাছগুলো কোথায় গেল, সেই গাছগুলো ঠিক মতো ইউজ হয়েছে কিনা। ফাইন্যান্স সেক্রেটারি অলসো উইল টেক কেয়ার, হ্যাভ এ লুক, এবং সেক্ষেত্রে কথা বলে নাও কারা গাছটা দেখ। প্রবলেম কি হচ্ছে, 3-4টে গ্রুপ করে আমরা যখন কাজ করছি, কেউ কিন্তু দায়িত্বটা নিচ্ছে না, ফলে দায়বদ্ধহীনতার পরিচয় হচ্ছে না। দায়বদ্ধহীনতায় আমরা ভুগছি। এটাকে একটা দায়িত্ব নিতে হবে। এনভায়রনমেন্ট ফরেস্ট যে কাজটা করবে গাছে, বাট দায়িত্ব নিতে হবে যার যত গাছ আছে এক জায়গায় জড়ো হবে। অল দ্য ফরেস্ট যেখানে রাস্তায় পড়ে গেছে, কেটেছে, আমফান তো কয়েক মাস আগে হয়েছে, গাদা গাদা গাছ পড়েছে সেই সময়। কলকাতায় তো কয়েক হাজার গাছ মানে এখানে ওখানে পড়েছে, যার জন্য আমি 5 লক্ষ ম্যানগ্রোভ পোতালাম। সেই গাছগুলো কোথায় কি অবস্থায় আছে এবং সেগুলো বিক্রি করে দেওয়া আছে না আছে? কারা গাছ তুলেছিল? ও কেএমসি তুলেছিল। কারা গাছ তুলেছিল? মিউনিসিপ্যালিটি তুলেছিল। কারা গাছ তুলেছিল? আরবান ডিপার্টমেন্ট তুলেছিল। কারা গাছ তুলেছিল? ফায়ার ব্রিগেড গাছ তুলে কিন্তু ওদের দিয়ে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোকে জিজ্ঞেস করো, জাস্ট আস্ক দ্য রিপোর্ট উইদিন 3 days। আমি এখন আর এটা সহ্য করবো না যে বসে আছি তো বসে আছি রিপোর্টের ওপরে। নো, নট দ্যাট। উইদিন 3 days আমি রিপোর্ট চাই। তারপরে সেগুলো কিভাবে কাজে লাগাবে সেটা প্রভাত, বিবেক এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে দ্যাট ইউ ডিসাইড। একটা এরিয়া আছে, 2টো বান আছে বড়, একটা 11ই জুন আছে, সেটা অত বড় নয়, কিন্তু বৃষ্টির ওপরে যদি বান হয় তাহলে কিন্তু সেটা ডবল হয়ে যায়। 26-এর বানটা কিন্তু বড় বান আছে, আবার একটা ভরা কোটাল আসছে। তার আগে কিন্তু এনভায়রনমেন্টের যে কাজগুলো আমাকে 12 তারিখেও কিছুটা আছে, 12 তারিখের আগেও কিছু করে ফেলতে হবে এবং 26 তারিখের আগে তো অবশ্যই করে ফেলতে হবে। আর তারপরে আমাদের এখানে বৃষ্টি হলে যেটা আমাদের ফেনোমেনা ফেস করতে হয়, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সব জলটা আমাদের এখানে এসে ঢোকে, সেটা তোমাদের কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। আমি কিন্তু ফুটফাট করে এখন জল ফেলতে দিই না। আগে যেমন কাউকে না জানিয়ে জলটা ফেলে দিত, ছেড়ে দিত, ফলে হাজার হাজার মানুষ মারা যেত। আমরা এখন একটা সিস্টেম করে দিয়েছি 24x7। সেই জন্য তোমাদের আজকে ডেকে ব্রিফ করে দিয়েছি। সেটা আমরা করে দিয়েছি যে তুমি কত জানো, তোমার কতটা ভর্তি হয়েছে, তুমি কতটা ছাড়তে চাও। এবার আমরা আমাদের কতটা ছাড়লে ডুববে না বা আমি রেজিস্ট করতে পারি সেইটুকু আমি ছাড়তে বলি, তার বেশি কিন্তু আমরা ছাড়তে দিই না। সেরকম আমাদেরও তো কতগুলো ড্যাম আছে,
যেমন মুক্ত ওই মুকুটমণিপুর থেকে শুরু করে ম্যাসেঞ্জার থেকে শুরু করে আমাদেরও আছে, ওদেরও আছে, ঝাড়খণ্ডের তেনুঘাট আছে। সুতরাং এইসব দেখে নিয়ে এটা একটা ভালো করে করতে হবে। দীঘাটা একটা প্ল্যান তৈরি করতে হবে। দীঘায় যে খুব বেশি টাকা লাগবে তা কিন্তু নয়। মৎস্যজীবী একটা আলাদা, ইরিগেশন একটা আলাদা, বাঁধ ভেঙে নোনা জল ঢুকে গেছে একটা আলাদা। কিন্তু মাথায় রাখতে হবে দীঘার যে বিউটিফিকেশনটা নষ্ট হয়েছে, এটা তোমাদের কি করতে হবে? ওখানে কিছু পাথর উঠে গেছে, যেখানে বসে আমরা আড্ডা মারি, সমুদ্র দেখা যায়, টুরিস্টরা বসে। ওই যে আমরা 3.5 কিলোমিটার একদিকে, আরেকদিকে 3.5 কিলোমিটার করেছি, কিন্তু ইরিগেশনের একটা ব্রিজ হয়নি বলে 7 কিলোমিটার হচ্ছে না। করতে হবে, ওখানে কিছু পাথর উঠে গেছে, যেখানে বসে আমরা আড্ডা মারি, সমুদ্র দেখা যায়, টুরিস্টরা বসে। ওই যে আমরা 3.5 কিলোমিটার একদিকে, আরেকদিকে 3.5 কিলোমিটার করেছি, কিন্তু ইরিগেশনের একটা ব্রিজ হয়নি বলে 7 কিলোমিটার হচ্ছে না। এই ইরিগেশনের ব্রিজটা আজ 4-5 বছর ধরে পড়ে আছে এবং প্রতিবার টাকা চলে যাচ্ছে। ওই ব্রিজটা ইমিডিয়েট করতে হবে। আর ওই 7 কিলোমিটার রেঞ্জটাকে ধরে ওখানে এমনকি যে চেয়ারগুলোতে পাবলিক বসতো, চেয়ারগুলো পর্যন্ত চলে গেছে সমুদ্রে এই ঝড়ে। আর কি হয়েছে, যেমন ধরো আমি যদি তোমাদের একে বোঝাতে পারি, ধরো আমরা সমুদ্রটা তো দেখলাম, এটা সমুদ্র, ধরো সাপোজ আমি দেখাচ্ছি, ধরো ওপরে একটা সমুদ্র, তার পাশে যে দেখালাম আমি জাস্ট গ্রাফিক করে, এটা হচ্ছে বসার জায়গা, এইটাই হচ্ছে পাথওয়ে কম। এখানে আমরা বড় বড় পাথর দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সৌন্দর্যায়ন করেছি। সেই পাথরগুলো সমুদ্র থেকে অনেকটা কেটে বাদ চলে গেছে। সব ওইটা পুরোটা কিন্তু ভাঙেনি, এটা কিন্তু ভুল। আমি নিজে নিজের চোখ দিয়ে দেখে এসেছি। পুরোটা ভেঙে চলে গেছে তা নয়। ধরো একটা পাথরের বড় মার্বেল উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু 4টে পাথর ঠিক আছে, সেগুলো একটু মজবুত করতে হবে। আর কি হয়েছে, পাথওয়েটার এপাশে যেটা আমি দেখিয়েছি, এই যে এটা হচ্ছে পাথওয়ের পাশে, এখানে চেয়ার দিয়ে সাজানো ছিল, সেইগুলো সেটা ছিল সি হকের পাশে, মানে আমাদের যে দিঘি বাড়িটা হয়েছে সেইখানটায়। এইখানটায় কি হয়েছে, এখানে আমাদের অনেক চেয়ার পাতা ছিল, মানে এখানে চেয়ার পাতা ছিল, হকারসদের দোকান ছিল, হকারসদের দোকান এই পাশের সাইডে, এখান দিয়ে চেয়ার পাতা ছিল, ভর্তি ভর্তি চেয়ার পাতা ছিল, হকার ওই পাশটাও হকারদের দোকান ছিল সাইড দিয়ে। কারণ যখন আমি ওটা বিউটিফিকেশন করেছিলাম তখন হকারদের আমরা একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে দিয়েছিলাম, প্রায় 700 হকারকে আমরা দোকান দিয়েছিলাম, 700 বা 1000 এরকম একটা হবে। কিন্তু এই চেয়ারগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে। এই চেয়ারগুলো কিন্তু একটাও নেই। সেগুলো ঠিক আছে, তুমি বানাও, তুমি মোটা কাঠের বা পাথরের বানাও, যাতে পাথরের বানালে উড়ে যেতে না পারে দেখতে হবে। দীঘার মধ্যে যে বোল্ডারগুলো ছিল, আমি দেখলাম পাথরের এটা ঠিক আছে, কিন্তু বোল্ডারগুলো নেই, বোল্ডারগুলো এপাশ ওপাশ উড়ে চলে গেছে বা কিছু একটা হয়েছে। সুতরাং এই কাজটা করতে হবে। আর হকারদের মার্কেটের ওই দিকটা করতে হবে। আর এই সৌন্দর্যটা, ওখানে একটা বিশ্ব বাংলার দোকান ছিল কাপে হাউসের মতো, সেইটাও উড়ে চলে গেছে। সেটা দেখে নাও কারা করেছিল। এগুলো প্রাইভেট শপস হবে, প্রাইভেট শপস। আমার গভর্নমেন্টের যেটা ছিল, আমার এই ব্রিজটা এখানে ধরো তুমি দেখতে পাচ্ছ আমি ব্রিজ করেছি, ধরো একটা পাথর উঠে গেছে, এটা ঠিক আছে, একটা উঠে গেছে, এটা ঠিক আছে, এইরকম দুটো উঠে গেছে, দুটো ঠিক আছে, এরকম এটা চোখে দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার এখানে চেয়ার পাতা ছিল, পুরো চেয়ার পাতা ছিল, সুন্দর বিউটিফিকেশন করা ছিল। সেই জায়গাটা পুরো এমনি, এটা ঠিক আছে কংক্রিটটা, কিন্তু পাথওয়েটা ভেঙেছে। এবার পাথওয়ে কেন ভেঙেছে? পাথওয়ে ভেঙেছে তার কারণ, দেখো আমি তো এক্সপার্ট না, ইঞ্জিনিয়াররা বলতে পারবে। পাথওয়েটা ভেঙেছে, কিছু পাথওয়ে যখন ভেঙেছে আমি দেখছি বড় বড় ওই ফেভার ব্লক দিয়ে যেগুলো করে, সেই ফেভার ব্লকগুলো ভেঙে পড়ে আছে বা সেগুলো উঠে গেছে। কিরকম, ধরো আমি সাপোজ আমি কোনো একটা কাজ করছি, আমি পুঁতি দিয়ে বা কোনো কিছু দিয়ে আঠা দিয়ে আটকাচ্ছি, আমি কিছু একটা তৈরি করছি,
যেমন আগেকার দিনে মেয়েরা ময়ূর টয়ূর নানা রকম তৈরি করতো পুঁতি টুতি দিয়ে, আঠা দিয়ে আটকাতো বা সেলাই করতো, দুটোর মধ্যে একটা। আঠা দিয়ে আটকেছে কিন্তু নিচেটা খোদাই করেনি, এটা কিন্তু যারা করেছে তাদের দোষ। এটা নিয়ে এনকোয়ারি হওয়া উচিত। মানে পাথরগুলো উঠে পড়ে আছে, নিচেটা আমি দেখছি কংক্রিট। তার মানে কি, আমরা যখন পিচের উপরে পিচ ঢালি, ওই যে পাথরটা আগে ছিল পুরনো যে কংক্রিটের, সেইটাকে কিন্তু খোদাই করেনি, সেটাকে তো গর্ত করবে ভালো করে বসানোর জন্য। ইট বসানোর আগে কি করি আমরা? সিমেন্ট, চুন, সুরকি, যারা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার আছেন জানান, তারা সেগুলো বসায়, তারপরে তো ইটটা বসায়। এটাই তো ফাউন্ডেশন হয় ভালো করে। তারা তো ফাউন্ডেশনই হবে না বাড়ি, ফাউন্ডেশনটাই রং। ফেয়ার ব্লকে যেটা হয়েছে। সুতরাং এটা দীঘায় যিনি সিই আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, তাকে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। আপনি আছেন দীঘায়, দীঘার চিফ ইঞ্জিনিয়ার আপনি আছেন, আপনি ব্যাপারটা পুরো দেখেছেন? হ্যাঁ, আপনি পুরো ব্যাপারটা দেখেছেন? আমি যেটা বললাম তার সাথে আপনার কি অভিমত? মানে আপনি নিজে কি দেখেছেন একটু বলুন। হ্যাঁ ম্যাম, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। আমরা এটা টেক আপও করেছি অলরেডি, কাল থেকে আমরা টেক আপ করছি রিপেয়ার করতে। তার মানে রিপেয়ার করলে কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে, এটা নয় যে তোমাকে ফুললি ড্যামেজ হয়ে গেছে তোমার খরচা করতে হবে। রিপেয়ার করলে কিন্তু কাজটা হয়ে যাবে, কিন্তু যখন রিপেয়ার করবে তখন দেখে নেবে এই ভুলটা যেন আর না থাকে। আর ইরিগেশনের যে ব্রিজটা বাকি আছে, যেটার জন্য 3.5 কিলোমিটার যুক্ত হতে পারছে না, 7 কিলোমিটারের একটা মেরিন বিচের মতো আমরা একটা তৈরি করছি দীঘায়। একটা ব্রিজ ইরিগেশন ডিপার্টমেন্ট আজকে 3-4 বছর ধরে ফেলে রেখে দিয়েছে। আমি যখনই জিজ্ঞেস করি বলে আগামী 6 মাসে, আবার জিজ্ঞেস করলে বলে আগামী 6 মাসে, আবার বলে আগামী 6 মাসে। 6 মাস কবে শেষ হবে আমায় বলতে পারেন? ওয়াই ইট ইজ নট প্রায়োরিটি? আর ওখানে যেগুলো সিএসকে আমি যেটা বলবো, ওখানে যেগুলো যেহেতু দীঘা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন, এখন আমি কাউকে করিনি, আমি উইথড্র করে নিয়েছি, এখন সিএস দেখছে এটা। আলাপনকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কারণ আলাপন তখন সিএস ছিল বলে। এইটা সিএসকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই হকারদের বাড়িগুলো হাউসিং ডিপার্টমেন্ট থেকে বা আরবান ডিপার্টমেন্ট থেকে বা দীঘা ডেভেলপমেন্ট যেটা অথরিটি আছে, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই বাড়িগুলো করে দিতে হবে, ওই দোকানগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে পুরো জোনটা জুড়ে। কারণ ওখানে কিন্তু মনে রাখতে হবে গরিব লোকেরাই ব্যবসা করে খায়, এবং ওখানে লক্ষ লক্ষ লোক আসে, ওদের খাবারটা জোটায় কিন্তু গরিব লোকগুলো। মন্দারমণিতে যেমন সব হোটেলগুলো চলে গেছে, সেটা ওদের নিজেদেরও দোষ আছে, কারণ ওরা একদম সমুদ্রের মধ্যেখানে ঢুকে গেছে প্রায়। আপনি সমুদ্রকে অত্যাচার করবেন, সমুদ্র আপনাকে সবসময় ক্ষমা করবে না। ইউ ক্যানট টেক অ্যাজ গ্রান্টেড নেচারকে, আপনি গ্রান্ট করে নিতে পারেন না। সুতরাং এখন যখন আবার ওরা করবে, তখন ইরিগেশন ডিপার্টমেন্ট কিছু না একটা বলে দেবে যে দেখুন এতটা বাদ দিয়ে করুন প্লিজ, তা নাহলে আবার কোনোদিন আপনার ডুবে যাবে। আপনার ভালোর জন্যই বলছি। পুরোটা ডুবতে চান না নিজের মধ্যে ব্যবসা করতে চান? আপনি বিজনেস করুন, আমরা চাই, আমাদের কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে আমি একটা দীঘা তমলুক রেলওয়ে করে দিয়েছিলাম, তাতে 600টা হোটেল তৈরি হয়েছিল দীঘায়। দীঘা ইজ সো রিচ নাও, এবং সেই জন্য প্রচুর মানুষের খাবার দাবার আছে, ডাব থেকে শুরু করে, ডাবওয়ালা থেকে শুরু করে, শশা বিক্রেতা থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের পেটের উপার্জন হয়। সুতরাং তাদের কিন্তু আমায় হেল্পটা করতে হবে। আর দরকার হলে যারা গরিব লোক ডাব টাব বিক্রি করে, কি আছে কিছু হকারদের ওই যে গাড়িগুলো, হকার যে ছোট ছোট ট্রলি, যেগুলো কর্পোরেশন একবার তৈরিও করেছিল, 4টে করে চেয়ার দিয়ে মুভেবল, যেটা ওই কিছু হকারদের ট্রলি দিয়ে দিলেই হয়ে গেল। আপাতত যখন তোমরা বাড়িগুলো তৈরি করবে, মানে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির বাড়িগুলো যে তৈরি করবে, ওই দোকানগুলো একই কায়দায় আগে যা ছিল তাই, ততদিন ওরা কি করবে, ততদিন ওদের যদি তুমি ধরো 800-1000 আছে, 1000টা ট্রলি দিয়ে দাও, তাহলে ওখানে আপাতত বসে ওরা এক সাইডে বিজনেস করুক, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। আরেকটা করতে হবে, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই দিঘি বাড়িটা, সৈকত দীঘা সৈকত থেকে শুরু করে ওখানে প্রচুর পাবলিক ঘুরতে যায়, অনেক গেস্ট যায়, ওখানে কারা কাজ করছে কি করছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো কিন্তু দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্লিজ টেক আপ দিস।
বলো প্রভাত, এবার তুমি বলো তুমি কিভাবে, তোমার কি কি প্রবলেম এবং তুমি কি চাও আমাদের থেকে। ম্যাডাম আমি আজকে ওই যে ড্যামেজগুলো হয়েছে, তো ওখানে দেখা যাচ্ছে যে দু ধরনের ড্যামেজ আছে। একটা তো ড্যামেজ হচ্ছে যেখানে এনভায়রনমেন্ট ইনট্যাক্ট আছে, কিন্তু ওখানে ড্যামেজগুলো হয়েছে, সেখানে কোনো কোনো জায়গায় জল টপকে যায়নি, কিন্তু কোনো কোনো জায়গায় ওভার টপিংও হয়েছে, এরকম আছে। দিস ইজ ওয়ান ক্যাটেগরি ম্যাডাম। সেকেন্ড হচ্ছে যেখানে একেবারে বাঁধকে ভেঙে চুড়ে জলটা ঢুকে গেছে, তো দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। এবং এই যে 26 তারিখে বড় ফোটা, সেই সময় ওটাকে খুবই ওটা ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। তো ওই রকম যেখানে পুরো ভেঙে চুড়ে বেরিয়ে গেছে, এরকম পয়েন্টস আছে 317টা পয়েন্ট। এখানে বিদ্যাধরী নদী সবচেয়ে বেশি ভেঙেছে, এবং বিদ্যাধরী নদী আমি ভিডিওতে ছবি তুলছিলাম, এখনো জল যাচ্ছে গ্রামে। ওই বিদ্যাধরী নদী যে ভেঙে গেছে, ওই নদীর জলটা কিন্তু গ্রামে গিয়ে ঢুকছে, এবং তাতে জমিগুলো প্লাবিত হয়েছে, পুরো এলাকার পর এলাকা প্লাবিত হয়ে গেছে। আমি তো চোখে দেখেছি, আমার কাছে টোটাল ভিডিওতে তোলা আছে। আমি হারোয়া, সন্দেশখালী থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে পাথর প্রতিমা, গোসাবা থেকে শুরু করে একেবারে সাগর থেকে শুরু করে দীঘা, কন্টাই, খেজুরি, নন্দীগ্রাম টোটালটাই ডুবে আছে। ইটভাটা থেকে শুরু করে পানের বুরুজ টোটালটাই ডুবে আছে। এগ্রিকালচারাল ল্যান্ড পুরো ডুবে আছে। আর নোনা জলে আমার শস্য নষ্ট হয়ে যাবে, সেজন্য আমরা ওখানে একটা স্বর্ণ ধান, যত তাড়াতাড়ি জলটা ক্লিয়ার করা যাবে তত তাড়াতাড়ি আমি শস্যটা বাঁচাতে পারবো। সুতরাং ইমিডিয়েট কাজটা এমার্জেন্সি বেসিসে করতে গেলে তোমাদের যদি ম্যান পাওয়ার বেশি দরকার হয়, 100 দিনের কাজের লোকেদের কাজে লাগাও। কেন বলছি, কনভার্জেন্সে 100 দিনের কাজের লোক উইল বি এ গুড আইডিয়া। কনভার্জেন্সে 100 দিনের কাজের লোককে কাজে লাগাও, লোকাল লোকেদের কাজে লাগাও, এবং তারা কাজ করলে দেখবে তুমি ম্যান পাওয়ারের দিকটা অনেকটা পেয়ে যাবে। আমরা এই যে ব্রিজগুলো হয়েছে, ওখানে সব জায়গায় কিন্তু প্রায় কাজ শুরু হয়ে গেছে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই যে 26 তারিখের আগেই কমপ্লিট করা, যার জন্য ম্যান পাওয়ারের ম্যাডাম আমরা কনভার্জেন্স করে ওটাকে কীভাবে ত্বরান্বিতভাবে করে দিতে পারি, সেইটা একটা ম্যাডাম। সেকেন্ড হচ্ছে যে আমরা কিছুটা ফাইন্যান্সিয়াল পাওয়ার ডেডিকেটেড আছে ডিপার্টমেন্টে, অপ টু 20 লাখ, কিন্তু কোনো কোনো ব্রিজ এরকম হয়েছে যার পুরো লসের যে কোয়ান্টাম ওটা 20 লাখের ঊর্ধ্বে আছে। তার জন্য স্যার ম্যাডাম ফাইন্যান্স সেক্রেটারি স্যার সঙ্গে আমার এইমাত্র মিটিং হলো, অলরেডি ম্যাডাম একটা প্রস্তাব আমরা পাঠিয়েছি, ওই ডেলিগেশন ব্যাপারটা হয়ে যাবে। শোনো, ডেলিগেশনে কি করে, যখনই তুমি 20 লাখ ছিলে, কারণ আমি রেলে তো 3 বছর কাজ করে এসেছি, সবচেয়ে বড় টেন্ডার আমি সামলে এসেছি। এরা কি করে, যখনই টাকাটা কম হয় তখন টেন্ডারটা ভেঙে দেয়। ধরো 30 লাখ টাকা খরচ, ও কি করে 20 দুটো জায়গায় ভাগ করে দিল। এইটা না করে একদম পুরো, এটা হচ্ছে আরেকটা মানে চাতুরতা, টেন্ডার প্রসেসকে ম্যানিপুলেশন করা। ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য ইয়েস, সেটা মনোজ পন্থ ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে তোমাকে যেটা অ্যালাউ করবে, আমার মনে হয় ওদের একটা এমার্জেন্সি কাজগুলো করবার জন্য অ্যালাউ করা উচিত। আর আমি এটা বিশ্বাস করি, অফিসাররা কেউ খারাপ নয়, এমপ্লয়িজরাও খারাপ নয়। তুমি একদম, যারা ইঞ্জিনিয়ার আছে তোমাকে ফুল সাপোর্ট দেবে, তুমি ফুল সাপোর্ট নিয়ে কাজটা করবে। কারণ অফিসারদের একটা সুযোগ আছে, তাদের মাথা থেকে কোনো বোঝা থাকলো না যে টাকা তুলতে হবে, আর তাদের মাথায় কোনো বোঝা থাকলো না যে কেউ তাকে তার মুখটা বন্ধ করবে। এখানে কাজটা ভালো করে করবার জন্য টোটালি ডেডিকেটেড, এবং ডেডিকেটেডলি তোমার সাথে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। এটা খুব জেনুইন। কিছু পয়েন্ট আছে ম্যাডাম যেখানে দেখা গেছে যে অতীতেও ভেঙেছে, এবার আবার ভেঙেছে। আমার মনে হয় ম্যাডাম ওইটাকে আরো ভালো, এখন তো আমরা এই বড় ফোটাকে সামনে দিতে পারি এটা ঠিকঠাক করে, কিন্তু মনে হচ্ছে ম্যাডাম ওখানে আরো একটু সফট করে, একটু ইনপুট ডিজাইন করে ওখানে বানানো দরকার, যাতে ভবিষ্যতে একটা এক্সপার্টস কমিটি তোমরা তৈরি করো। প্রতি বছরই দেখো, নয় বুলবুল, নয় আমফান, নয় সুনামি, নয় আয়লা, নয় এই কি যেন হলো ইয়াস, কেউ না কেউ আসছে, প্রতিবার ধমকি দিয়ে চলে যাচ্ছে, আর টাকাগুলো জলেই চলে যাচ্ছে। সুতরাং এর জন্য তোমার একটা 20 ইয়ার্সের মধ্যে ভাঙবে না, বা 10 ইয়ার্সের মধ্যে ভাঙবে না। তোমাকে এইভাবে, তুমি যদি আফটার 10 ইয়ার্স মনিটরিং করো, তুমি যাকেই দেবে কাজ 10 ইয়ার্স তাকে দেখতে হবে। এই রকম ধরনের কিছু একটা ভাবো, এবং একটা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন নাও, যারা নদী বিশেষজ্ঞ, যে কী করে এটাকে আরও বেশি করে রক্ষা করা যায়। যেখানে তুমি জানো যে তোমার ভাঙলেই তোমার কিছু করার নেই, সেখানে ওই ম্যানগ্রেভার লাগাও না,
ওই ভাট কি বলছে, ও অনেক ভালো কাজ করে, ওগুলো ভীষণ ভালো কাজ করে। তোমার দুটো সাইড, একটা কংক্রিটে কাজ করবে আর একটা করবে না। যেটা না করবে সেখানে তোমাকে লাস্ট অপশানটা নিতে হবে, যে অপশানে তোমার টাকাও যাবে না, টাকা কম যাবে বাট কাজটা হবে। আমাদের ওই ম্যানগ্রোভ যেটা আমরা 5 কোটি লাগিয়েছি সুন্দরবনে আমফানের পর, এটা আমার 6.5 কোটি টাকা লেগেছে ম্যান পাওয়ারের জন্য। গাছটা তো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দিয়েছে এবং ওরা আবার দেবে, ওদের ম্যান পাওয়ারটাও 100 দিনের কাজে সেই জন্য লাগবে। ওদের সাথে কথা হয়ে গেছে অলরেডি। ইঞ্জিনিয়ারদের, চিফ ইঞ্জিনিয়ারদের কিছু বলার আছে বলুন। ম্যাডাম, আপনার অনুমতি বলছি, আপনি যেভাবে নির্দেশ দিলেন আমাদের যে আমাদের 27 তারিখে গণভোটারের আগে সমস্ত ব্রিজ বন্ধ করতে হবে, সেটা ম্যাডাম আমরা করে দিতে পারব। 27 তারিখের পরে কোথাও কোনো দেখা ম্যাডাম অ্যাকচুয়ালি স্যার ওই বোর্ড ট্রাস্টির যে টাইট টেবল তাতে করে 27 তারিখ দেখাচ্ছে। কিন্তু তোমরা আপনারা জেনে রাখবেন 11 আর 26, সুতরাং 11, 12, 11 হলে 12টাও আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ডে অ্যান্ড নাইট তো হয়। আর সুতরাং 26 হলে 26, 27 আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে ম্যাডাম আমরা সমস্ত ব্রিজ বন্ধ করে দেবো এবং তারপরে কোনো জল ঢোকার ব্যবস্থাটা থাকবে না, তারপরে নিচু আছে। আরেকটা ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি, গত বছর যে আমফান হয়েছিল, আমফানের পরে ম্যাডাম আপনার নির্দেশ মতো এক্সপার্ট কমিটি রুটিন হয়েছিল, সেখানে ম্যাডাম আইআইটি খড়গপুরের প্রফেসর ধ্রুবজ্যোতি সেন এবং আইআইটি ম্যাড্রাসের ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি এখানকার দুজন প্রফেসর এবং যাদবপুরের প্রফেসর, এরা ম্যাডাম একটা রেকমেন্ডেশন দিয়েছেন। সেই রেকমেন্ডেশন ম্যাডাম আমাদের পূর্বতন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সিএস সাহেবের কাছে পাঠিয়েছিলেন, কদিন আগেই পাঠিয়েছেন। সেখানে ম্যাডাম ওনারা কিন্তু ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ওরা বারবার বলছেন যে যেখানে পাটা বাঁধ করবে সেখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনটা মাস্ট। আর এটা ম্যাডাম ওনারা বলছেন যে মাটির বাঁধ সীমাবদ্ধ উচ্চতা, সেটাকে যদি আমি পাকাপোক্ত না করতে পারি তাহলে বারবার হবে। সুতরাং ওরা আইডেন্টিফাই করে দিয়েছেন 150 কিলোমিটার মতো জায়গা যেটা ভালনারেবল, সেই জায়গাতে বলেছেন ওনারা পাকা বাঁধ করতে। এবং ম্যাডাম আমরা গত 10 বছরে সুন্দরবনে 340 কিলোমিটার পাকা বাঁধ করেছি, আয়লাতে উন্নত আর বিভিন্ন কারণে। সেই পাকা বাঁধ ম্যাডাম একটাও কিন্তু কোথাও ব্রিজ করেনি, আমফানের সময়তেও করেনি, চষের সময়তেও করেনি। সুতরাং ম্যাডাম আমাদের মানে কনস্ট্রাকশন পুনর্গঠন করতে হলে আমাদের কিন্তু ফান্ডের অ্যাভেলেবিলিটিটা প্রবলেম আছে নিশ্চয়ই, কিন্তু যতখানি টাকা পাই ম্যাডাম আমাদের সেই দিকেই বোধহয় যাওয়াটা। ওটাও দেখে নিন। প্লাস আপনি যেটা ম্যানগ্রোভের কথা বলছেন, ইটস এ গুড প্রপোজাল। এবং ভারী ভাট যেটা বলছে, এটা আপনাদের পুরো হেল্প করবে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের টাকা আছে, ওদের বলো ম্যানগ্রোভটা ওরা লাগাবে, ঠিক আছে? ওরা যেমন 5 কোটি যদি সুন্দরবনে লাগিয়ে থাকে, আরও 5 কোটি সুন্দরবনে লাগাবে। দরকার হলে ওকে বলো যে আরও 5 কোটি উত্তর 24 পরগনা লাগাতে। 15 কোটির প্রজেক্ট দাও, 5 কোটি সুন্দরবন, 5 কোটি তোমার দক্ষিণ 24 পরগনা, 5 কোটি উত্তর 24 পরগনা, 5 কোটি দীঘা দিয়ে দাও। তাহলে তুমি দেখবে দীঘা, খেজুরি, নন্দীগ্রাম ওই জায়গাগুলোও বেঁচে যাবে। এবং এটা তো অলরেডি এক্সপার্টস কমিটি অলরেডি রিপোর্ট দিয়েছে, দেখে নাও। আমার মনে হয় চিফ সেক্রেটারি যেটা করতে পারে যে তুমি একে বিবেককে ডেকে আর আমাদের চিফ ইঞ্জিনিয়ারদের যারা আছে ডেকে, ফরেস্ট আর এনভায়রনমেন্ট দুটোকে আর পঞ্চায়েত 4-5 জন মিলে বসে, আলাপনকে ডেকে নাও, গোপালিকাকেও ডেকে নাও, ডেকে নিয়ে তোমরা একটা মিটিং করে নাও, আর একটু কম্প্রিহেন্সিভ। আমি চাই না বেশি টাইম খরচা হোক, এটা তোমরা কালকেই করে নিও, বেশি টাইম দিও না, সকালের দিকে করে দিও। এই চা দেবেন আমাদের? বলুন আর কি বলার আছে। ভালো ভালো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাটির বাদে হবে না, হবে না। মাটির রসগোল্লা তাহলে তো লোকে খেত, মাটির রসগোল্লা তো আমরা খেতে পারি না, ওটা দেখাবার জন্য ঠিক আছে। পাকা বাদে যেতে হবে। আর ম্যানগ্রোভ যেটা বলেছে কম্পালসারি, ওইটা করতে হবে। ওটা আমার 2 নম্বর অপশন, কারণ এটার সাথে ওটা কাজে লাগছে, আর দুটো একসাথে হলে ধাক্কাতেও কিছু হচ্ছে না। এটা একদম ঠিক। ম্যানগ্রোভ, ঝাউ গাছ, এই সমস্ত আমাদের বেশি করে ম্যানগ্রোভ আর ভারী ভাট, এই দুটো গাছ, এটা এক্সপার্টরা বলবে, একদম নিশ্চিন্তে বলবে। এবং এই মিটিংটা তোমরা করে নাও। আর তাতে দুটো ডিপার্টমেন্টে টাকা কোথা থেকে আসবে, ম্যানগ্রোভ আর ভারী ভাট যেটা লাগাবে সেটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ওদের টাকা থেকে। ফরেস্টও আছে, এনভায়রনমেন্টের পলিউশন বোর্ড আছে। আমি এগুলো সব জানি, এতদিন ধরে কাজ করছি, জানবো না? তোমাদের অনেকটাই আমি জানি। সুতরাং এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে, পলিউশন কন্ট্রোল বোর্ড, কল্যাণ রুদ্র চেয়ারম্যান আছে এবং ওখানে বিবেক কুমার আছে। সুতরাং একদম রোশনি গেছে,
সুতরাং ওটাকে ওদের দিয়ে করাবে। এই ফান্ডটা কিন্তু তোমাদের দিতে হবে না। এটা ইয়েস, অ্যান্ড পিএনআর, আর 100 দিনের কাজ পিএনআরডি ফান্ড দেবে, আর ওদের টাকার ফান্ডটা দেবে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড। বাদ বাকিটা তোমরা করবে। তাতে কি টাকাটা তুমি 3টে ভাগে ভাগ করতে পারলে, একবারে তোমার এনা পড়লো না। বলুন, আপনাদের কারো কিছু বলার আছে? চিফ ইঞ্জিনিয়ার আর 5 জন আছেন আপনারা, আর কারো কিছু বলার আছে? আমি সঞ্জয় কুন্ডু, হাওড়াটা আমার দেখছি, হাওড়া যে কটা আমাদের বীজ করেছিল সেগুলো আমরা অলরেডি চেক আপ করে, ওই উলুবেরিয়ার দিকে, উলুবেরিয়া এবং খানাকুল, এপাশ ওপাশ, খানাকুল, হ্যাঁ, শ্যামপুর 1 2, উদয়নারায়ণপুর, উলুবেরিয়া, রূপনারায়ণ নদীর এটা, হ্যাঁ। আমরা অলরেডি চেক আপ করে নিয়েছি। আশা করছি সামনে যে 11 তারিখ পোর্টাল আছে তাতে যাতে একদমই না ঢুকে সেটা আমরা চেষ্টা করবো। খানাকুল আরামবাগের দিকটাও দেখবেন, কারণ এটা হয় কি, একটা উদয়নারায়ণপুর এপাশে আর ওপাশে খানাকুল, দুটো দিকই যায় একসাথে, আর ওটা ভীষণ ফোর্সটা ভীষণ বেশি। রূপনারায়ণ ফোর্স আমি নিজের চোখে অনেকবার দেখে এসেছি তো, বাপরে বাপ। আমরা তো জল ধরো করে অনেকটা এখন কম আসে, যে জলটা আছে বন্যার, যখন ঝাড়খণ্ড ছেড়ে দেয়। আগে কিন্তু অনেকটা বেশি আসতো। তারপরে ওখানকার লোকেরাই আমাকে একটা রিপোর্ট দিয়েছে যে দিদি দেখছেন তো এবারে 1 কিলোমিটার কম এসছে। তাই বললাম 1 কিলোমিটার কম কি করে এলো? বললো যে ওই যে চেক ড্যাম করেছেন আপনারা, চেক ড্যাম, নদীবাঁধ আমরা করেছি না, চেক ড্যামগুলো 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আর অনেক জল ধরো আমরা পুকুর কেটেছি, ফলে জলটা ওখানে জমে যায়। আর আগামী দিনে তো আমাদের ডিবিসি, আমরা তো এটা থেকেও খরচ করতে পারি। নিম্ন দামোদর যেটা অববাহিকা অঞ্চলের যে প্রোগ্রামটা আছে 2,500 কোটি টাকার, যেটা আমরা, হ্যাঁ, সমস্ত এমবাঙ্কমেন্ট থেকে শুরু করে, আমরা কালভার্ট থেকে শুরু করে, বাঁধ রিপেয়ারিং থেকে শুরু করে, লোয়ার দামোদর ব্যারেজ যেটা একটা স্কিম আছে, হ্যাঁ, লোয়ার দামোদর ক্যানেল স্কিম, তাতে 2,500 কোটি টাকা আমরা খরচ করছি। সেইটা থেকেও কিছুটা নেওয়া যেতে পারে। দ্য সেম প্রোগ্রাম, এটা হচ্ছে 4টে জেলার। আবার এটা মনে হয় সম্ভবত হুগলি আছে, বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান ওদিকটা আছে, কিন্তু এই দিকটা নেই। বাঁকুড়া আছে, কিন্তু এই, হ্যাঁ, বাঁকুড়াও অনেক সময় হয়। হ্যাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নেই। মিদনাপুর পশ্চিমেও কিছুটা করতে হবে, কারণ ওই দিকটায় কিছু শিলাবতী টিলাবতী দিয়ে ভাঙে। জানি, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করিনি। কিন্তু আমরা ওই কাজটা তো করে দিয়েছি অলরেডি। ওই যেটা আরেকটা মাস্টার প্ল্যান যেটা, হ্যাঁ, কাদি মাস্টার প্ল্যান না, নিকাটটাও না, আরেকটা আছে। না, ঘাটাল, না, ঘাটাল আলাদা। আরে যেটা আমরা দিয়ে নাম বলো না, কেলেঘাই, ওটা তো আমরা 750 কোটি টাকা খরচ করেছি। কেলেঘাই কপালেশ্বরী, তাতে তো অনেক জায়গা বেঁচে গেছে। মিদনাপুর পশ্চিম আগে আমি দেখতাম পুরো মানে মেন হাইওয়েতে জল উঠতো, ওইটা হওয়ার পর এটা অনেকটা সেফ হয়েছে। ঘাটার মাস্টার প্ল্যানটা আমাদের কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে হবে। এটা কিভাবে, ফাইন্যান্সের তো জানা আছে কি সোর্স আছে, বাইরের থেকেও যদি সফট লোন পাওয়া যায়। এই একটা হচ্ছে সাগরের ব্রিজটা, এই দুটোর জন্য আমরা, আর সুন্দরবন মাস্টার প্ল্যানের একটা প্যাকেজ, এই 3টের জন্য যদি আমরা ব্যবহার করতে পারি, অনেকে তো এনভায়রনমেন্টের জন্য দেয়। সুতরাং ইটস এ গ্রিন এনভায়রনমেন্ট প্রজেক্ট। গ্রিন এনভায়রনমেন্ট প্রজেক্টের নাম করে দেখো যদি একটা মাস্টার পেপার তৈরি করতে পারো। আর কিছু আছে তোমাদের বলার? আলাপন সব কভার হয়েছে? গোপালিকা, দ্বিবেদী বলো, আর কিছু বলার আছে? তোমার একটা সুবিধা আছে, তুমি ফাইন্যান্স থেকে দিয়েছিলে, সুতরাং ব্যাপারটা তুমি ভালো বুঝবে, বলো। অনেকটা এক্সপিরিয়েন্স আছে ম্যাম, যেটা হচ্ছে ম্যাম, যেটা আপনি বলছেন যেখানে প্রতিবারই ব্রিজ হচ্ছে, প্রতিবারই ভাঙা হচ্ছে, ওখানে পাকা বাঁধ দেওয়া দরকার না। এটা আমরা এস্টিমেট করেছিলাম 4,000 কিলোমিটার যেটা আছে আমাদের বিমান, তার মধ্যে মাত্র
কিলোমিটার আছে পাকা বাংলা। এই যে ব্রিজগুলো যেখানে বারে বারে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করে না, এটা আলাদা যদি প্রজেক্ট একবারই 10,000 কোটি টাকা কেউ দেবে না, এটা আইডেন্টিফাই করে আমরা যদি প্ল্যান তৈরি করি না, যেটা আপনি বললেন বিভিন্ন সোর্স থেকে যদি টাকাটা পাওয়া যায়, এটাকে আস্তে আস্তে করে না আমাদেরকে পাকা। আমরা চেম্বার্সকেও বলতে পারি এক একটা বিচের দায়িত্ব তারা নিক না, এক একটা বিচের দায়িত্ব এক একটা নাম্বার চেম্বারের নাম দিয়ে করুক, কালকে মিটিংয়ে প্রস্তাবটা রাখুন। আপনার রিটায়ারমেন্ট করতে কতদিন বাকি আছে এখনো? 2025 ও অনেক দিন আছে এখন, অনেক কাজ করার সময় পাবে। যারা ভালো কাজ করবে ইঞ্জিনিয়ারদের একটাকেও ছাড়বো না, যারা ভালো কাজ করবে, কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। এর মধ্যে ম্যাম এডিবি যেটা আমি বললাম আপনাকে, এডিবি অলরেডি যোগাযোগ করেছে, আমি মানুষকেও বলে দেবো না, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি ও ম্যানগ্রোভ নিয়ে প্রচুর লোক টাকা দিতে চায় না। সেইটাই তো বলছি, সেটাই একটা আগে একটা এখনই বলবে না কাকে বলছে কি বলছে, তাহলেই কেউ না কেউ কেচে দেবে ঘেচে দেবে। এগুলো মনের মধ্যে রাখো আর নিজেরা লুকিয়ে লুকিয়ে এগুলো করো। আমি চাই কাজটা হোক, কাজটাকেও ঘেটে দিকে এটা আমি চাই না। আমাদের কাজ আমাদেরই করে দিতে হবে, আমাদের সংসার আমাদেরই সামলাতে হবে। তাহলে ঠিক আছে, প্রেসের কি ইরিগেশন নিয়ে কোনো কোয়েশ্চেন করার আছে? এটা ইরিগেশন ডিপার্টমেন্টের আগামী দিন যাতে বন্যা না হয়, হলে অবশ্য আমাদের হাতেরই প্রকৃতি মা, তবুও আমরা একটা স্কিম নিয়েছি প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক, প্রকৃতির সাপোর্ট আমরা নেব, প্রাকৃতিক জিনিসের সাহায্য নেব, এটা আমরা একটা স্কিম নিয়েছি। সুতরাং এই ইরিগেশনের ব্যাপারে যদি কারো কিছু কোয়েশ্চেন করার থাকে করতে পারেন, নো আদার কোয়েশ্চেন নাও, দিস ইজ এ গভর্নমেন্ট মিটিং। And please don't ask any question about Alapan Bandyopadhyay. The case is over now. Chapter is over now. শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, দেখো মাইকে কোনো প্রবলেম আছে। আপনি যখন বলছিলেন অডিও কাজ না না, দীঘার ব্যাপারে প্ল্যানিং তৈরি করার জন্য যেটা ভেঙে গেছে সেটাকে রিপেয়ার করবার জন্য প্রভাত মিশ্র, যিনি ইরিগেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, তাকে চার্জ দেওয়া হয়েছে। এবং দীঘার ডেভেলপমেন্ট অথরিটি থেকে যে হকার দোকান টোকান সব ভেঙে গেছে যেগুলো সমুদ্রের ঝড়ে, সেগুলো চিফ সেক্রেটারি নিজে দেখবেন ফ্রম যেটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে। कोई ऑडियो का कोई प्रॉब्लम हो रहा है, देखो क्या है। पहले ऑडियो ठीक करने दो, जस्ट वेट। इको হচ্ছে আমার মনে হয়, কেউ হয়তো চালু করে রেখে দিয়েছে। দেখো হ্যাঁ এখন ঠিক আছে, বলুন बोलिए। नवीन पटनायक ने कितनी दिया सभी मुख्यमंत्री को एक्सप्लेनेशन और गवर्नमेंट और उसको सरप्राइज किया है, आपको भी लिखी है सभी सीएम ने। नवीन जी मेरे को कल रात में फोन किया था, उन्होंने भी फोन किया था। केरला का चीफ मिनिस्टर भी चाहते हैं, उन्होंने भी चाहते हैं कि सेंट्रल गवर्नमेंट फ्री वैक्सीन दे, और स्टेट गवर्नमेंट को क्यों प्रोक्योरमेंट करने बोलता है। स्टेट गवर्नमेंट कैन नॉट डू इट, इट इज अ सेंट्रल गवर्नमेंट, दे शुड हैव सेंड द वैक्सीन टू द स्टेट गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंट को इसको फ्री ऑफ कॉस्ट में देना चाहिए। वी डू एग्री विथ दिस प्रपोजल, एवरीबॉडी इज एग्रीड। केरला का चीफ मिनिस्टर भी लेटर भेजा।
সেটা কিছু সংকল্প দেখাচ্ছে যে মেডিকেল কলেজ থেকে অনেকগুলো টাকা ইনজেকশন শোনা যাচ্ছে না ঠিক মতো, অডিও কিছু একটা প্রবলেম ক্রিয়েট করছে। প্লিজ এগুলো আমি যেটা জানি না সেটা নিয়ে এই ধরনের হট করে কোয়েশ্চেন করবেন না। কে একটা গিয়ে কমপ্লেন করলো, তিনি নিজে ঠিক আছেন তো? সব কমপ্লেন উইদাউট এনকোয়ারি এসব হয় না। হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট দেখবে। মেডিকেল কলেজ নিজে আছে, মেডিকেল কলেজ নিজের ব্যাপারটা ভালো বোঝে, মেডিকেল কলেজ নিজে দেখবেন। কারো একটা কথা শুনে এক্ষুনি পলিটিক্যাল স্ট্যান্ড নিতে হবে, আমি পলিটিক্যাল স্ট্যান্ড নেব না। যেটা লিগাল স্ট্যান্ড, দ্যাট স্ট্যান্ড দে হ্যাভ এনাফ পাওয়ার উইথ দেয়ার হ্যান্ডস, দ্য মেডিকেল কলেজ অ্যান্ড দ্য হেলথ ডিপার্টমেন্ট, তারা দেখবে। বলুন। The MIS today has said that they are coming up with a plan so that by 2021 December all of the people in the country will get vaccinated. Do you think is it possible? Because বলছে, we কি have বলছে? a vaccine at this point of time. আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। Oh, that is just a hoax. I don't think that वो तो पहले से ऐसा ही बोलता है ना। पहले बिहार में इलेक्शन का चुनाव का पहले बोला था कि आफ्टर चुनाव हम सबको वैक्सीन कर देगा 100%। अभी भी नहीं किया, कुछ नहीं किया। तो ऐसा वो लोगों ने कहता है कुछ जिसमें कोई महत्व नहीं होता है कि अगर you see always you must remember the credibility is the commitments. If you don't have the commitments, only you raise the issue to satisfy the people for the temporary, but temporary solution is not the solution. It's a pollution. It may be for easy for bhashan, but it is not for easy for the work. If we give the vaccine to all the people, it automatically it will take 6 months or 1 year, because you have to give the vaccination crores of people. India 140 crores, the 140 crores millions, 100 crores and 40 millions people are there. So it is not a small matter. So without knowing the details, even they are not sending the vaccine to the state government, and ऐसे ही कह देता है कि हम दिसंबर का अंदर कर देगा। दिसंबर होने से तो 6 महीने टाइम लगेगा। तो 6 महीने में कितना है स्टेट का पास में नहीं है। जो आता है तुरंत फिनिश हो जाता है, बहुत कम देता है। हमारा जैसे 10 करोड़ हमारा पब्लिक है, पीपुल्स है, लेकिन हमको कितना हम वैक्सीन हम खरीद किया अपना से, स्टेट गवर्नमेंट का फंड से भी हम 150 करोड़ का रुपया को हम खरीद किया वैक्सीन। उसमें हमारा अभी तक 1.4 करोड़ हुआ, लेकिन कितना बाकी है अब देखो। आपको तो नंबर काउंटिंग करना चाहिए ना, कैसे होगा? देने का भी एक तरीका होता है, 1-2 डोज लेने का भी एक टाइमिंग होता है। कोविड जिसको होता है उसको साथ साथ में वैक्सीन नहीं देता है, कोविड होने का कुछ दिन बाद में देने पड़ता है। ये तो डॉक्टर ठीक करता है। काजे दिल्ली से जो बोल दिया है वो कुछ बोल देता है, लेकिन करते नहीं है। बहुत आसानी है बोलने के लिए, लेकिन हम लोग चाहते हैं कि सेंट्रल गवर्नमेंट मस्ट गिव द वैक्सीन टू द स्टेट एंड दे मस्ट प्रोक्योर द वैक्सीन फॉर द स्टेट गवर्नमेंट and they must give the free of cost to every state for the Indian population. There myself, Naveen Patnaik, Kerala Chief Minister, Arvind, everybody is together, even Uddhav also, the others also. मैंने बोला है कि अभी इसका बारे में हम कुछ नहीं बोलेंगे, कि जब वो रिटायर किया है उसका साथ जो चल रहा है, द गवर्नमेंट विल गिव फुल सपोर्ट टू हिम। ओके, थैंक यू। আপনারা এতক্ষণ দেখছিলেন নবান্নের সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাংবাদিক বৈঠকে তিনি বলেন দীঘার জন্য পৃথক পরিকল্পনা করতে হবে, তবে টাকা ঠিকমতো খরচ করা উচিত। প্রতি বছর সেচ দপ্তর বাঁধ তৈরি করছে, দীঘার সৈকতের সৌন্দর্যায়নে জোর দিতে হবে। 26শে জুন ভোরা কটাল, তার আগে বাঁধ মেরামতি করতে হবে। জল ভরো প্রকল্পে কাজ হয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।